বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব তুরস্কের হামলায় শ্মশানে পরিণত হলো পুরো ইসরায়েল। এরপর থাকছে ইসরায়েলের জন্য চরম দুঃসংবাদ। আরো জানিয়ে দিব ইমরান খানকে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা। এবং সর্বশেষ থাকছে বিপদে ভারত কিনছে কামিকাজের ড্রোন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। তুরস্কের হামলায় শাসনে পরিণত হলো পুরো ইসরায়েল। রাজনীতির ভিতরে চলে রাজনীতি, আর খেলার ভেতরে চলে খেলা। আর সেই খেলাকে ঘুরিয়ে দিয়ে এক রাতেই 200-রও বেশি ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিল তুরস্ক। আর একেই বলে প্রতিশোধ। ভেঙে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। আর তুরস্কের সাথে যুদ্ধে জড়াবেন এই আখ্যা দিয়ে তিনি সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। জবাবে এরদোয়ান সাদ্দাম হোসেনের পরিণতি স্মরণ করতে বললেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি তুর্কি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াল লাপিদ। এদিকে নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করে বিবৃতি দিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বারবারই সোচ্চার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের আগে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করছেন। এবার দিলেন দেশটিতে হামলার হুঁশিয়ারি। এরদোয়ানের বার্তা, ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধ না হলে তার দেশ লিবিয়া ও নগণ্য কারাবাগে প্রবেশের মতো ইসরায়েলের বেলাতেও এই সিদ্ধান্ত নিতে পারে। আমাদের শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সাথে এগুলো করতে না পারে। যেভাবে আমরা কারাবাগ কিংবা লিবিয়ায় প্রবেশ করেছি, তাদের বেলাতেও একই পদক্ষেপ নিতে হবে। আর তা না করার কোনো কারণ নেই। আমাদের শক্তিশালী হতে হবে যাতে এমন পদক্ষেপ নিতে পারি। এরদোয়ানের মন্তব্যের পরই দুদেশের মধ্যে চলমান উত্তেজনার পারদ চড়েছে আরেক দফা। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাছে দাবি করেন ইরানের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পথ অনুসরণ করছেন তুর্কি প্রেসিডেন্ট। আর বিরোধী দলীয় নেতা এই লাপিদ এরদোয়ানকে স্বৈরশাসক আখ্যা দেন। প্রেসিডেন্ট এরদোয়ান আরো খ্যাপাটে হয়ে গেছেন। তিনি মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক। বিশ্ব, বিশেষ করে ন্যাটো সদস্যের অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে এরদোয়ানের বিদ্বেষমূলক হুমকির তীব্র নিন্দা জানাতে হবে। হামাসের প্রতি তার সমর্থন বন্ধ করতে বাধ্য করতে হবে। আমরা একজন স্বৈরশাসকের হুমকি মেনে নেব না। ইসরায়েলের এমন প্রতিক্রিয়ার জবাব দিতে দেরি করেনি আঙ্কারা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে দিয়েছে পাল্টা বিবৃতি। সেখানে বলা হয়েছে হিটলারের অত্যাচারের যেমন অবসান ঘটেছিল, তেমনি হত্যাকারী নেতানিয়াহুকেও একজন থামতে হবে। ইসরায়েলের জন্য চরম দুঃসংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বোকা বানাতে এবার নতুন এক কৌশল অবলম্বন করেছে ইরান। হামলা থেকে বাঁচাতে নিজেদের ভূখণ্ড নয়, বরং অন্য মিত্র দেশগুলোতেই অস্ত্র কারখানা খুলছে দেশটি। গত আগস্টের এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাছির জাদে। তিনি বলেছেন ইরান বিদেশের মাটিতে বেশ কিছু অস্ত্র তৈরির কারখানা স্থাপন করেছে, যা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হতে পারে। ইসরায়েলের সঙ্গে ভারত নিয়ে যুদ্ধ ইরানের অনেক প্রতিরক্ষা সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক মাসের মাথায় এই ঘোষণা এলো। দীর্ঘকাল ধরেই মৃত দেশগুলোতেও নিজেদের অস্ত্র সক্ষমতা বিস্তৃত করছে ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী এবং ইরাকের শিয়া গোষ্ঠীগুলোকে ড্রোন ও মিসাইল তৈরিতে কারিগরি সহায়তা দিয়ে আসছে ইরান। ইরানের এই দর্শনে মূল রয়েছে একটি পুরনো প্রবাদ, আর তা হলো কাউকে মাছ খেতে দিলেই আপনি তাকে একবেলা খাওয়ালেন, কিন্তু তাকে মাছ ধরা শিখে দিলে আপনি তাকে সারা জীবনের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। আর এই পুরনো প্রবাদকেই কাজে লাগাচ্ছে তারা। তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে কেবল বিদ্রোহী গোষ্ঠীগুলোর কথাই বলেনি। ইরান অন্যান্য দেশে সরকারি সহযোগিতাও অস্ত্র কারখানা করছে। 2022 সালে তাজিকিস্তানে নিজেদের প্রথম ড্রোন কারখানা খুলে ইরান। এছাড়া রাশিয়ার আলুকবাগুয়া ইরানি ডিজাইনের শহরে ড্রোন তৈরির কারখানা স্থাপনও তেহরান সহায়তা করছে। অন্য দেশগুলোর ক্ষেত্রে যেমন ভেনেজুয়েলা, ইথিওপিয়া এবং বেলারুশের মতো দেশগুলোতেও ইরানের অস্ত্রটির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কিন্তু বিদেশি রাষ্ট্রগুলোতে ইরানের অস্ত্রটির কারখানা করার কেন এই উদ্বেগ?
বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ও আমেরিকার সম্ভাব্য হামলা থেকে নিজেদের অস্ত্র উৎপাদন ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে ইরান বিদেশি কারখানা গড়ছে। এতে নিজেদের দেশ হামলা হলেও বিদেশের কারখানা থেকে রড পাওয়া সম্ভব হবে। এছাড়া ইরানের ওপর আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা এবং অবরোধ রয়েছে। বিদেশি কারখানা থাকলে সরাসরি রপ্তানি না করে সেখানে উৎপাদন ও সরবরাহ সহজ হয়। তাছাড়া রাশিয়া ও আফ্রিকার দেশগুলোর কাছে নিজেদের ড্রোন ও সামরিক সরঞ্জাম বিক্রি নিশ্চিত করা এবং গ্রাহক দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করাও ইরানের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। ইমরান খানকে তিলে তিলে শেষ করে দেওয়ার পরিকল্পনা। পাকিস্তানের সেনা প্রধান ফিল্ম মার্শাল আসিম মুনির খেলছেন নতুন খেলা। তিনি যেন ইমরান খানের শেষ দেখে নেওয়া ধনুক ভাঙা পথ নিয়ে মাঠে নেমেছেন। সরাসরি হাতে না মারলেও মারবেন কৌশলে। বিভিন্ন মামলায় পাকিস্তানের কারাগারে বন্দী রয়েছেন দেশটির জনপ্রিয় নেতা পিটিআই প্রধান ইমরান খান। সেখানে ইমরান খানের ওপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলছে তার দল পিটিআই ও তার স্বজনরা। কন্ডিম সেলে তাকে বন্দি রেখে বেশ জুলুম করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে নতুন তোশখানা মামলা ইমরান খান ও তার স্ত্রী বুরসা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে দেশের একটি আদালত। পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যমের ডনের খবরে বলা হয়েছে, শনিবার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির একটি বিশেষ আদালত ইমরান খান ও বুশরাকে এই সাজা দেন। এই মামলাটি ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলকের একটি জুয়েলারি সেট কেনার সঙ্গে সম্পর্কিত। এই সাজার পরপর প্রশ্ন উঠেছে, তাহলে কি ইমরান খান তিলে তিলে মারার ফন্দি এঁটেছে পাকিস্তানের সরকার? ডনের প্রতিবেদন অনুযায়ী 2021 সালে মে মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খান সরকারি সফরে সৌদি আরবে গেলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইমরান খানকে বুলগারির ওই জুয়েলারি সেটটির উপহার দিয়েছিলেন। পরে ইমরান খান নাম মাত্রই মূল্য দিয়ে সেটি নিজের করে রেখে দেন। এ মামলার অভিযোগপত্রে বলা হয়, ইমরান মাত্র 29 লাখ রুপির বিনিময়ে এই জুয়েলারি সেটটি নিয়ে নেন, অথচ এটির বাজার মূল্য প্রায় 4 কোটি রুপি। রাওয়ালপিন্ডির আদলিয়া কারাগারে দোষখা 2 মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে শনিবার বিশেষ আদালতের বিশেষ বিচারক শাহরুখ আরজুমান্দ এ রায় দেন। বিপদে ভারত কিনছে কামিকাজে ড্রোন। চতুর্মুখী বিপদ ঘিরে ধরেছে ভারতকে। দেশটির চারপাশ ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে অস্থিরতার কালো মেঘ। পশ্চিমে চিরশত্রু পাকিস্তানের সাথে জমাট উত্তেজনা বিস্ফোরণের অপেক্ষায় আছে। ওদিকে ভারত ঘিরে চীনের সামরিক প্রস্তুতি দেশটিকে এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছে না। বিপদের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ও মিয়ানমার। এই দুই প্রতিবেশীকে স্পর্শকাতর সেভেন সিস্টার্সের জন্য বড় হুমকি হিসেবে দেখছে নয়াদিল্লি। এমন পরিস্থিতির মধ্যে শত শত কামিকাজে বা সুইসাইড ড্রোন কিনতে যাচ্ছে ভারত। ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবেলা করলে দেশটির সামরিক বাহিনী এ ধরনের যুদ্ধশ্রমের পরিমাণ আরো বাড়িয়ে নিতে চাইছে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে ড্রোন হামলা চালানো হচ্ছে এমন গুজব ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। আধুনিক যুদ্ধে শত্রুটিতে নিখুঁত হামলা চালাতে ড্রোন ব্যবহার অনেকেই বাড়ছে। গত মে মাসে পাকিস্তানের সাথে সংঘাতে ড্রোন ব্যবহার করছিল ভারতীয় বাহিনী। এরপর গত জুলাইয়ে মিয়ানমারের সাংঘাই অঞ্চলে উলফার শীর্ষ নেতার ওপর ড্রোন হামলা চালায়। যদিও নয়াদিল্লি এই অভিযোগ স্বীকার করেনি। সামনের দিনগুলোতে ড্রোন ব্যবহার আরো বাড়তে চাইছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এজন্য কামিকাজে বা সুসাইড ড্রোনকে বেছে নিচ্ছে নয়াদিল্লি। ইরানের হাত ধরে বর্তমানে বিশ্বব্যাপী চাহিদার শীর্ষে রয়েছে কামিকাজ ড্রোন। আমেরিকা রাশিয়ার মতো পরাশক্তি এই ধরনের ড্রোনের দিকে ঝুঁকছে। কামিকাজ ড্রোনের প্রয়োজনীয়তা টের পেয়েছেন ভারতের প্রতিরক্ষা নীতি নির্ধারকরা। দেশটির সেনা, নৌবিমান ও বিশেষ বাহিনীর জন্য 850টি কামিকাজ ড্রোন কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এজন্য বাজেট ধরা হয়েছে 2000 কোটি রুপি।